জো আমেরিকান ঘাঁটির গেটে থামে, যেখানে রক্ষীরা তাকে বলে যে এই এলাকাটি বন্ধ, এর বাইরে যাওয়া অবৈধ। কিন্তু তারপর কনভয়ের সবাই নেমে তাদের ওপর গুলি চালাতে শুরু করে, সবাইকে হত্যা করে এবং তারপর ভেতরে ঢুকে পড়ে। আচ্ছা বন্ধুরা, আমরা তোমাদের বলি এই জায়গাটি হলো এরিয়া 69, বইগুলিতে অনেক আলোচিত জায়গা। এখানে এমন কিছু লুকিয়ে আছে যা কেউ কখনো দেখেনি। সম্ভবত তারা ঠিক এটাই পেতে চাইছে। লোকজন এসে গেছে, কিন্তু ভেতরে ঢুকে তারা গাড়ি থেকে দুজনকে টেনে বের করে আনে। একজন ছিলেন বিখ্যাত অভিযাত্রী ইন্ডিয়ানা জোন্স এবং অন্যজন ছিলেন তার বন্ধু জর্জ, যে বুঝতে পেরেছিল যে তারা সবাই রাশিয়ান, আর এখানে এমন কিছু লুকিয়ে আছে যা তারা মরিয়া হয়ে চেয়েছিল। সেই কারণেই সেই সৈন্যদেরও হত্যা করা হয়েছিল। কিন্তু যদি আমেরিকা জানতে পারে যে রাশিয়ানরা তাদের ঘাঁটিতে অনুপ্রবেশ করেছে, তাহলে যুদ্ধ শুরু হতে পারে। এদিকে একজন অফিসার ইন্ডিয়ানাকে জিজ্ঞাসা করেন, ওখানে দেখো, তুমি কি সেই গুদামটি চিনতে পারো? ইন্ডিয়ানা হ্যাঁ বা না কিছুই বলে না, বরং সবার সামনে অফিসারের মুখে থুতু ফেলে, যা অফিসারের কাছে খুবই বিরক্তিকর মনে হয়। সে তাকে হত্যা করতে যাচ্ছিল। ঠিক তখনই একজন মহিলা, যাকে সবাই কর্নেল ইরিনা বলে ডাকে, সেখানে উপস্থিত হলেন। ইরিনা সরাসরি জনের সাথে কথা বললেন এবং তাকে একটি নির্দিষ্ট বাক্স সম্পর্কে জিজ্ঞাসা করলেন। কিন্তু তিনি এ সম্পর্কে কিছু জানার কথা অস্বীকার করলেন। তিনি তাকে মনে করিয়ে দিলেন, কয়েক বছর আগে মার্কিন সেনাবাহিনী বিশেষ কিছু খুঁজে পেয়েছিল এবং আপনি সেই দলের অংশ ছিলেন যারা এটি আবিষ্কার করেছিল। জন বুঝতে পারছেন যে তিনি কি সম্পর্কে কথা বলছেন এবং তারা গুদামের ভিতরে যান। এতক্ষণে জন বুঝতে পেরেছেন যে যদি তিনি বাক্সটি না পান, তবে তারা তাকে হত্যা করতে দ্বিধা করবেন না। তাই একের পর এক অদ্ভুত উপায়ে তিনি অনেক বাক্সের মধ্যে এটি খুঁজছেন। কিন্তু যখন তিনি এটি খুললেন, তখন তিনি খুব রহস্যময় কিছু দেখতে পেলেন। ভিতরে একটি হাত, এটি অদ্ভুতভাবে শক্ত ছিল, দেখতে যেন এটি একটি মমির। কিন্তু বাস্তবতা ছিল যে 12 বছর আগে মার্কিন সেনাবাহিনী আমাজনের একটি অংশ সম্পর্কে জানতে পেরেছিল, যেখানে কিছু ভেঙে পড়েছিল। যখন তারা তাদের দল নিয়ে সেখানে পৌঁছেছিল, তখন তারা সেখানে একটি ইউএফও দেখতে পেয়েছিল। তাদের মধ্যে তারা একজন বিনগ্রহীকে খুঁজে পেল, যাকে তারা মমি করে নিরাপদে রেখে দিল। কিন্তু জন্স জানত যে তারা তাকে হত্যা করবে, তাই সে চালাকি করে রাশিয়ানদের বন্দুক ছিনিয়ে নিয়ে তাদের দিকে তাক করল। কিন্তু পরের মুহূর্তে সে বুঝতে পারল যে তার সঙ্গী জর্জ তার পিছনে দাঁড়িয়ে আছে, তার দিকে বন্দুক তাক করছে। সে দাবি করেছে যে সে খালি হাতে যাবে না, এবং রাশিয়ানরা তাকে এই বিশ্বাসঘাতকতার জন্য মোটা বেতনের প্রতিশ্রুতি দিয়েছে। এখন জন্স চারদিক থেকে কোণঠাসা, তাই সে তার রাইফেল নামিয়ে রাখল এবং তারপর এখানেও সে একটি কৌশল ব্যবহার করল। সে রাইফেলটি এমনভাবে স্থাপন করল যে এটি অবতরণ করার সাথে সাথে গুলি করবে, একজন সৈনিককে আঘাত করবে, যার ফলে কিছুটা আতঙ্ক সৃষ্টি হবে। এর সুযোগ নিয়ে সে পালাতে শুরু করল। তারা সবাই তাকে লক্ষ্য করে গুলি চালালো, কিন্তু সে ইরিয়ানার গাড়িতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল, যা সামনের দিকে চলছিল, এবং তাকে ধাক্কা দেওয়ার পর সে নিজেই গাড়িটি নিয়ন্ত্রণ করতে শুরু করল। এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ সামনে থেকে আসা যানবাহনগুলি তাকে ঘিরে ফেলতে শুরু করে। জন্স তখন ওভারহেড ফ্রেমে ঝাঁপিয়ে পড়ে। সে লুকিয়ে লুকিয়ে একটা ঘরে ঢুকে পড়ে, যেখানে দৃশ্যত একটা রকেট ইঞ্জিনের কাজ হচ্ছে। কিন্তু সেখানেও একজন রাশিয়ান তাকে যেতে দেয় না, বরং সে তাকে শিকল দিয়ে আটকে রাখে। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে যেই ইঞ্জিনটি রাশিয়ানদের পুড়িয়েছিল, সেটি কোনোভাবে চালু হয়ে যায়। কিন্তু তারা দুজন, যারা এখনও উপরে ছিল, সেই ইঞ্জিন করে যথেষ্ট দূরত্ব অতিক্রম করে। সম্ভবত এটিই ছিল কোনো রানওয়ে, যেখানে জন্স লুকিয়ে থাকে। এখন রাত, এই কারণেই তাকে খুঁজে বের করা এত সহজ ছিল না। সকালে জন একটি বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না, বরং তাদের জায়গায় পুতুল রাখা হয়েছিল, যা তার কাছে বেশ অদ্ভুত মনে হয়। সেই কারণেই সে বেরিয়ে এসেছিল, এবং সেখানেও সব কিছুই নকল ছিল। তারপর সে একটি সাইরেন শুনতে পেল। এর অর্থ হল এটি আসলে একটি পারমাণবিক কেন্দ্র, এবং এই সমস্ত কিছু কেবল পারমাণবিক আক্রমণের ফলে কতটা ক্ষতি হতে পারে তা জানার জন্যই করা হয়েছে। জন্স তৎক্ষণাৎ ভেতরে দৌড়ে যায় এবং নিজেকে ফ্রিজে আটকে রাখে। কিছুক্ষণ পরে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটি ধ্বংস হয়ে যায়। সেই ধাক্কায় জন্স মারা যায়। সে পড়ে যায় এবং এফবিআই তাকে দেখতে পায়। তারা তৎক্ষণাৎ তাকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ করে। সবার সন্দেহ তার উপরই ছিল। কিন্তু তারপর জন্সের বন্ধু একজন জেনারেল এসে সবাইকে তার সম্পর্কে বলে
তাকে ছেড়ে দিতে বাধ্য করে, কিন্তু এখন সে তাদের নজরে আছে, তাই তাকে সতর্ক থাকতে হবে। পরের মুহূর্তে সে ইউনিভার্সিটিতে যায় এবং ক্লাস পড়াতে শুরু করে, কিন্তু তারপর প্রিন্সিপাল সেখানে এসে বলেন যে এফবিআইও এখানে তদন্ত করতে এসেছিল। এই কথা শুনে জনাস চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি যে কোনোভাবে ইউনিভার্সিটিকে এই ঝামেলা থেকে দূরে রাখতে চান। এই সমস্ত পরিস্থিতি দেখে অধ্যক্ষ তাকে কিছু সময়ের জন্য ছুটি মঞ্জুর করেন। জোনাস এটা বুঝতে পেরেছিল, তাই সে নিউ ইয়র্ক যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সম্ভবত ভাগ্য তার জন্য অন্য কিছু রেখেছে। যখন সে ট্রেনে চড়েন তখন এক যুবক বাইক নিয়ে প্ল্যাটফর্মে আসে এবং জোনাসকে বলে যে তার সবচেয়ে কাছের বন্ধু হ্যারল্ড বড় সমস্যায় পড়েছে এবং তাকে খুব প্রয়োজন। এখন হ্যারল্ডের নাম শুনে জোনাস ট্রেন থেকে নেমে যুবকের সাথে কথা বলতে শুরু করে। দুজন এক হয়ে যায়। তারা একটি ক্যাফেতে বসে কথা বলে। ছেলেটি নিজেকে ম্যাট হিসাবে পরিচয় দেয় এবং ব্যাখ্যা করে যে সে হ্যারল্ডকে কিভাবে চেনে। তার বাবা যুদ্ধে শহীদ হয়েছিলেন। সেই দিনের পর হ্যারল্ড তার মা মিরিয়ানার সাথে মিলে তাকে বড় করে এবং বালুস্ত করেছিল, কিন্তু এখন তার মা তাকে বিশেষভাবে সাহায্য চাইতে তার কাছে পাঠিয়েছে। তাকে অপহরণ করা হয়েছিল কারণ সে এমন কিছু পেয়েছিল যা বড় দেশের লোকেরা খুঁজছিল। সে স্ফটিক খুলির কথা বলে, যা জোন্সকে অবাক করে, কারণ এটি খুঁজে পাওয়া অসম্ভব বলে মনে হয়। কিন্তু সে কেবল খুলেই অনুসন্ধান করেনি। প্রথমে সে পেরুতে আমাজনে জঙ্গলে যায় এবং আতোয়াকো নামে একটি জায়গা আবিষ্কার করে, কিন্তু জন বিশ্বাস করে যে সেই জায়গাটি পুরোপুরি কাল্পনিক। প্রাচীন কিংবদন্তি অনুযায়ী ইউগ নামে একটি উপজাতি আমাজনে বাস করত এবং নিজেদের জন্য সোনার একটি শহর তৈরি করেছিল। আজকের কমিক বুকগুলিতে এটি এলডারাডো নামে পরিচিত, কিন্তু বাস্তবে এটিকে আতোয়াকো বলা হতো। শুধুমাত্র সেখানে বাস করা লোকেরাই এই দক্ষতার অধিকারী ছিল, যা তারা মূল্যবান পাথর থেকে পেতে পারত। তারা এগুলি খোদাই করেছিল। কেউ কেউ এমনকি বিশ্বাস করত যে খুলিগুলিতে এমন অতিপ্রাকৃত শক্তি আছে যা কাউকে নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি তাদের অমরও করে তুলতে পারে। ইতিমধ্যে ম্যাট বুঝতে পারে যে তার পিছনে বসে থাকা দুজন তাদের দেখছে। ইতিমধ্যে ম্যাট জোন্সকে বলে, ওই লোকেরা আমার মাকেও নিয়ে গেছে, কিন্তু সে পালিয়ে যায় এবং সে একটি চিঠি লিখে তাকে দেয়। চিঠির ভিতরে অন্য কিছু ছিল। এটি হ্যারল্ডের আঁকা মানচিত্রের মতো ছিল। ইতিমধ্যে ম্যাট লক্ষ্য করেন যে তাদের পিছনে দুজন লোক বসে আছে যারা ক্রমাগত তাদের ওপর নজর রাখছে। জোন্স বুঝতে পারল যে তারা রাশিয়ান এজেন্ট। তারা কাছে এসে তাকে পিস্তল দিয়ে হুমকি দেয়। তখন জোন্সের একটি ধারণা হলো। সে ম্যাটকে বলল কাছে বসে থাকা লোকটিকে ঘুষি মারতে, আর বাকিটা সে সামলে নেবে। সে তাই করল এবং মুহূর্তের মধ্যে মাত্র একটি ঘুষি দুই দলের মধ্যে লড়াই শুরু করে। দুজন তাদের বাইকে করে পালিয়ে গেল। জোন্স ম্যাটের দেহদহ গাড়ি চালানো দেখে অবাক হয়ে গেল, কিন্তু জোন্স যখন তার দক্ষতা প্রদর্শন করল সে হতবাক হয়ে গেল। দুজন ব্যক্তি লাইব্রেরিতে লুকিয়ে ঘুকে পড়ে। এখন বাড়িতে জোনাস চিঠির আড়ালে লুকানো চিঠিটি বোঝার চেষ্টা করে। এটিতে ব্যবহৃত ভাষা আসলে এখন এই পৃথিবীতে ব্যবহার করা হয় না এবং সেই কারণেই এটি কোথাও বর্ণনা করা হয়নি, কিন্তু তার কাছে সবকিছুর সমাধান আছে। সে তার জীবনের অর্ধেক সময় এইসব কাজে ব্যস্ত থেকেছে। হ্যাঁ, এতে একটু সময় লাগে, কিন্তু সেইটা বের করে ফেলে। এটি একটি বিশেষ ধরনের ধাঁধা ছিল। তাতে লেখা ছিল, তোমাকে গডের রেখা খুঁজে বের করতে হবে, তবেই তুমি ওরিয়ানার দোলনা খুঁজে পাবে। এখানে ওরিয়ানা একজন প্রাচীন ব্যক্তিত্বকে আবিষ্কার করে, যিনি গুপ্তধনের সন্ধানে পেরুতে গিয়েছিলেন কিন্তু আর ফিরে আসেননি। প্রশ্নবিদ্ধ রেখাগুলি পেরুর চিহ্ন, যা হাজার হাজার বছর আগে সেখানে বাস করা লোকেরা বানিয়েছিল। এগুলি শুধু ওপর থেকে দেখা যায়। রেখাগুলির একটি অদ্ভুত আকৃতি আছে এবং প্রত্যেকটি রেখার পিছনের লোকেরা পুরোপুরি আলাদা। তাই দুজন রেখাগুলি খোঁজার জন্য নাস্কা শহরে যায়। অবতরণ করার পর তারা আবিষ্কার করে যে হ্যারল্ড একবার সেখানে বন্দী ছিল, কারণ সে হঠাৎ করে পাগলামি শুরু করেছিল। কিন্তু একদিন সশস্ত্র লোকেরা এসে তাকে জোর করে ধরে নিয়ে যায়। তারা যে কারাগারে তাকে বন্দী করে রাখা হয়েছিল সেখানে গেল। তারা দেখতে পেল যে হ্যারল্ড দেওয়াল জুড়ে কিছু ছবি এঁকেছে, যা দেখে মনে হচ্ছে কোনো বার্তা দিচ্ছে। তারা দেখতে পেল যে সব ভাষায় বারবার লেখা আছে কেবল একটা কথা, এটি ফিরিয়ে দাও। অর্থাৎ তাকে তার সাথে আনা জিনিসটা ফিরিয়ে দিতে হতো। সেই বস্তুটি ছিল সেই একই স্ফটিক খুলি। তারা কারাগারের মেঝেতে খোদাই করা কিছু দেখতে পায়। এটি পরীক্ষা করার পর তারা আবিষ্কার করে যে দোলনাটি আসলে ওরিয়ানার কবরের কাছে। সেই কারণেই তারা পেরুর সেই অঞ্চলে পৌঁছায়, যা দেখতে এত ভয়ঙ্কর ছিল। সেখানে থাকা কতটা ভয়ঙ্কর হতে পারে। দুজন ধীরে ধীরে এগিয়ে যায়। জায়গাটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত। সর্বত্র কেবল অন্ধকার। আবহাওয়া ভয়ঙ্কর, কিন্তু তাদের অবশ্যই কবরটি খুঁজে বের করতে হবে। ম্যাট দূরে একটি গর্তের মতো বস্তু দেখতে পায় এবং তার দিকে এগিয়ে যায়,
কিন্তু তারপর কিছু অদ্ভুত চেহারার লোক তাকে আক্রমণ করে। জনস ব্যাখ্যা করে যে এরা সেই লোকেদের বংশধর যারা এখনও এই জায়গাটি রক্ষা করে এবং তাদের কাছে বিষাক্ত অস্ত্র আছে, এমন তীর আছে যা একবার ছিদ্র করলেই একজন মানুষ মারা যাবে। কিন্তু জনস ম্যাটকে তাদের সবাইকে এড়িয়ে নিচে নিয়ে গেল। জায়গাটা পুরোপুরি মাকড়সা এবং ইঁদুরে আক্রান্ত। তাদের সবাইকে পরিষ্কার করে তারা সোনায় ভরা একটি গোপন ভল্টের মতো জায়গায় পৌঁছালো। তাদের চারপাশে মমি ছিল, বিশেষ কাপড়ে ঢাকা অথবা পর আড়নে মোড়ানো। জনস মমিটিকা খুলে দেয়। ভেতরে সে একটি সোনার ছুরি খুঁজে পায় এবং কাছাকাছির অন্যান্য মমিগুলির সন্ধান করতে শুরু করে। তাদের মধ্যে সে একটি মমি খুঁজে পায় যা ওরিয়ানার বলে মনে হয়। তাই জনস এটি খুলে এর ভেতরের জিনিসপত্র বের করে এবং এর ভেতরে সে স্ফটিক দিয়ে তৈরি একটি বিশাল অমূল্য খুলি দেখতে পায়। সে বুঝতে পারে যে এটি খুলি সবচেয়ে বড়, কিন্তু সেখানে চিহ্ন দেখে সে নিশ্চিত হয় যে হ্যারল্ড এখানে এসেছিল। কিন্তু তারপর ইরিয়ানা এসে তার হাত থেকে ঘুলিটি ছিনিয়ে নেয় এবং কঙ্কালের উপর রাখে, যার ফলে সেখানকার সবকিছু নড়াচড়া করে এবং সেখানকার সমস্ত কঙ্কাল জীবন্ত হয়ে ওঠে। 9টি কঙ্কাল একত্রিত হয়ে একটি ভিনগ্রহী তৈরি করে, যা একটি প্রবেশদ্বার খুলে দেয় এবং ইরিয়ানাকে তার ক্ষমতা প্রদান করে। কিন্তু সেই ক্ষমতা তার পক্ষে সামলানো অসম্ভব। পরিস্থিতি দেখে জোন্স সবাইকে পালিয়ে যেতে বলে। তারা কোনোভাবে এটা বলতে সক্ষম হয় এবং বেরিয়ে আসে, এবং তারপর জোনাস সেই জায়গা থেকে একটি ইউএফও বের হতে দেখে। এটি দেখে সে বুঝতে পারে যে শেষ এরিয়েলও এখান থেকে তার গ্রহে ফিরে যাওয়ার জন্য চলে যাচ্ছে। এরপরে পুরো জায়গাটি জলে ডুবে যায় এবং গল্পটি এভাবেই শেষ হয়। অনুগ্রহ করে মন্তব্যে আমাদের জানান যে আপনার এটি কেমন লেগেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। দেখার জন্য অনেক ধন্যবাদ। শান্তিতে থাকুন।